এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রতিধ্বনি ব্যবহার করে কয়েকটা কাজ। যেমন প্রতিধ্বনির সাহায্যে আমরা কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি, আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। কিভাবে দেখো তো, এটা মনে করো একটা কুয়া, এটা হলো কুয়া, এবং কুয়াতে এই জায়গায় কি আছে, পুরো কুয়াটা খালি আছে। তাহলে এখানে একজন শব্দ করলো, মানে এটা হচ্ছে শব্দ চারিদিকে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে সোর্স বা উৎস, শব্দের উৎস। আর এখান থেকে কুয়ার গভীরতা আমাদের বের করতে হবে। তো আমরা প্রতিধ্বনির সূত্র কি জানি, 2D। আচ্ছা, গভীরতাটা মনে করলাম এইচ, এটা এইচ, এইটুকু এইচ গভীরতা আছে। তাহলে এটাকে আমরা বলবো কি 2h সমান vt। এবং তোমরা প্রতিধ্বনির সূত্রে জানো যে 2 ইনটু দূরত্ব সমান vt। তাহলে h সমান সমান কি হবে, v ইনটু t ডিভাইডেড বাই 2। এবং v এর মান তো তোমার জানা, যে এই জায়গায় পরিবেশের তাপমাত্রা তুমি একটা থার্মোমিটার দিয়ে মেপে নিলে, এবং সেখান থেকে ওই শব্দের বেগ, সেই সূত্র যে জানো, v1 বাই v2 সমান √t1 বাই t2 দিয়ে সেই v এর মান বের করে দিলে। এবং শব্দ যে এখান থেকে তৈরি হলো, শব্দ গেল নিচে, আবার শব্দ আসলো, তুমি একটা যখনই শব্দ করছো তখনই তোমার স্টপ ওয়াচটা চালু করে দাও, এবং শব্দ নিচে যেয়ে আবার শব্দ যখন আসলো স্টপ ওয়াচ স্টপ করে দাও। ওখান থেকে স্টপ ওয়াচের সাহায্যে টির মান বের করে নাও, আর ভির মান, শব্দের বেগ বের করে নিতে পারছো, টির মান বের করে নিতে পারছো। এখানে বসিয়ে দিলেই এই কুয়ার গভীরতা কত, এইচ বের করা যাচ্ছে। ওকে, তাহলে আমরা বলতে পারি কুয়ার গভীরতা নির্ণয় আমরা কিন্তু করতে পারি। ওকে, এরপরে দেখো সমুদ্রের গভীরতা নির্ণয়। এটা আমরা যদি সমুদ্রের কথা চিন্তা করি, সমুদ্রে যখন জাহাজ চলাচল করে, দেখো সমুদ্রে যখন জাহাজ চলাচল করে তখন তার আমরা বিভিন্ন ভাবে গভীরতা বের করি। দেখো সমুদ্রে যখন জাহাজ চলে, আমরা জানি জাহাজের এই তলদেশে একটা যন্ত্র থাকে যার নাম সোনার। নাম কি বলতো, সোনার। এই সোনার শব্দের অর্থ সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। তাহলে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। তো এই সোনার এর ফুল মিনিংসটা পরীক্ষায় আসে। তো এখানে সোনার কি করে, সোনার যন্ত্র এক ধরনের শব্দ তৈরি করে, এবং তুমি চাও এই সমুদ্র কতটুকু গভীর, এইচ বের করতে। আর তুমি জানো 2h সমান সমান v ইনটু t, আর h সমান সমান v ইনটু t বাই 2। এই ক্ষেত্রে যখন শব্দ এই উপর থেকে নিচে যাচ্ছে এবং আসছে, কত সময় লাগে তা সোনারের এই মেশিনে বুঝে আসে। তাহলে টির মান তোমার জানা থাকে। আবার সমুদ্রের পানিতে শব্দের বেগ কত, সেই 1450 বা 1452, এই মানগুলো তোমার জানা থাকে, তা দেওয়া থাকে। তাহলে এই দুইটা জানা থাকলে এই সমুদ্রের গভীরতা এইচ বের করতে পারছো। তাহলে প্রতিধ্বনি ব্যবহার করে কুয়ার গভীরতা নির্ণয় করা যায় এবং সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। এখন শিখতে যাচ্ছি শব্দের বিভিন্ন তরঙ্গ নিয়ে কথাবার্তা, শব্দের একটা সিম্পল ধারণা। সেটা দেখো, যখন আমরা কম্পাঙ্কের কথা বলবো, আমরা মানুষ হিসাবে আমরা কিন্তু 20 হার্টজ। আচ্ছা, 20 হার্টজ কম্পাঙ্কের শব্দ বলতে কি বোঝায়? এর দ্বারা বোঝায় একটা শব্দ এইভাবে, আচ্ছা শব্দ কিন্তু এইভাবে যায় না, তাও আমি বোঝানোর স্বার্থে এইভাবে দিচ্ছি। শব্দ কিন্তু সংকোচন প্রসারণ এভাবে যায়, তবে তোমাদের বোঝানোর স্বার্থে এভাবে মনে করো শব্দ যাচ্ছে। তো 20 হার্টজ মানে বোঝায়, এই দেখো এটা না একটা পূর্ণ কম্পন, এটা না আরেকটা পূর্ণ কম্পন, এখানে কয়টা পূর্ণ কম্পন আমি দেখাইছি, 3টা। এইভাবে যে শব্দটা 20 হার্টজ মানে সেই শব্দটা প্রতি সেকেন্ডে এরকম 20টা পূর্ণ স্পন্দন তৈরি করতে 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 আগাচ্ছে। ওকে, তাহলে 20,000 হার্টজ, আমরা 20 হার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পাই, কিন্তু যে শব্দটা 19 হার্টজ কম্পাঙ্ক নিয়ে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে 19টা শব্দ তরঙ্গ বা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে করতে যাচ্ছে, সেই শব্দটাকে আমরা শুনতে পাই না। তাহলে এই কম্পাঙ্কের শব্দও শুনতে পাই, আবার 20, 21 শুনতে পাই, 22 শুনতে পাই, বাড়তে 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 20,000 হার্টজের কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই। তার মানে আমরা শিখলাম যে যে শব্দটা এভাবে প্রতি সেকেন্ডে এরকম একটা স্পন্দন, এটা দুইটা,
এভাবে প্রত্যেক সেকেন্ডে 20,000টা কম্পন তৈরি করতে করতে আগাচ্ছে, সেই শব্দটাও আমাদের কানে আসলে আমরা শুনতে পাই। তাহলে মানুষ কোন শব্দগুলো শুনতে পায়? 20 হার্টজ শব্দ কম্পাঙ্কের শব্দকেও শুনতে পাই, এবং এটা থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের শব্দকেও শুনতে পাই। আর এই সীমানাটাকেই বলা হয় শ্রাব্যতার পাল্লা। তাহলে আমাদের প্রশ্ন এখন কি, শ্রাব্যতার পাল্লা কাকে বলে? দেখো, শ্রাব্যতার পাল্লা পরীক্ষায় আসে। শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা, আমরা এভাবে লিখবো, শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা। আমরা বলবো মানুষ যে কম্পাঙ্ক সীমার মাঝে, এভাবে লিখবা, মানুষ যে কম্পাঙ্ক সীমার মাঝে শব্দ বা যে কম্পাঙ্ক সীমার মাঝে শব্দকে শুনতে পায় তাকেই বলা হয় শ্রাব্যতার পাল্লা। তাই শ্রাব্যতার পাল্লাটা অবশ্যই কম্পাঙ্ক দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তাই কম্পাঙ্ক সীমা, মানুষ যে কম্পাঙ্ক সীমানার মধ্যে শব্দকে শুনতে পায় তাকেই বলা হয় শ্রাব্যতার পাল্লা। তাহলে মানুষের জন্য, এটা মানুষের জন্য এভাবে বলা যায়, দেখো, মানুষের জন্য এই শ্রাব্যতার পাল্লা কত? এই শ্রাব্যতার পাল্লা যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, শ্রাব্যতার মানুষের জন্য শ্রাব্যতার পাল্লা, এই সংজ্ঞাটাই কিন্তু আসলে মানুষের নিয়ে। তাহলে মানুষের জন্য শ্রাব্যতার পাল্লা অ্যাকচুয়ালি 20,000, আমরা এইভাবে লিখতে পারি, এই শ্রাব্যতার পাল্লা হচ্ছে, এটার মান কত হবে? এটার মান হবে 20,000 হার্টজ থেকে কম অথবা 20,000 হার্টজের সমান। আর এর মান হবে 20 হার্টজের থেকে কি বেশি বা 20 হার্টজের থেকে কি বলা যায় সমান। তার মানে এই ধরনের শব্দগুলো মানুষ শুনতে পায়। তবে তোমাদের বইয়ে আছে বাদুড়, বাদুড়ের ক্ষেত্রে কিন্তু বাদুড় আরো বেশি শব্দ শুনতে পায়। বাদুড় কত? প্রায় 1 লাখ হার্টজের শব্দ পর্যন্ত শুনতে পায়। বুঝতে পারছো? তারপরে আমাদের আছে বাদুড়ের পর কুকুর। দেখো, কুকুর কিন্তু 35,000 হার্টজ, 35,000 হার্টজ কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পায়। আবার আছে মাকড়সা কিন্তু আমরা জানি 40-45,000 হার্টজ এই শব্দও শুনতে পায়। এগুলো জাস্ট তোমার এমসিকিউ এর জন্য জানতে হবে। এখন তাহলে শ্রাব্যতার পাল্লার সংজ্ঞা তুমি পারলে, যে মানুষ যে কম্পাঙ্ক সীমার মাঝে শব্দকে শুনতে পায় তাকে বলে শ্রাব্যতার পাল্লা, এবং এর মান হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এখন এই কয়েকটা ইনফরমেশন জানার পরে তোমার আসছে যে শব্দোত্তর শব্দ তরঙ্গ নিয়ে কথাবার্তা। দেখো, এটার পরে তোমরা যে জিনিসটা নোট করবা সেটা হচ্ছে শব্দোত্তর শব্দ তরঙ্গ নিয়ে আমরা জানি, দেখো, 20 হার্টজ, এই যে 20 হার্টজ পর্যন্ত মানুষ শুনতে পায়। তাহলে যে সব শব্দের কম্পাঙ্ক, যে সকল শব্দের কম্পাঙ্কগুলো এই 20 হার্টজের থেকে কি ছোট, মানে যারা ছোট এইদিকে, তাদেরকেই বলা হয় আসলে শব্দেতর, মানে শব্দেতর শব্দ। মানে কিছু কিছু যে শব্দগুলোর কম্পাঙ্ক 20 হার্টজের থেকেও কম, 20 হার্টজের থেকেও কম, তাদেরকে বলা হয় শব্দেতর শব্দ, বা এরই নাম অবশ্রুতি। দেখো, অবশ্রুতি শব্দ, অবশ্রুতি শব্দ। আর এরই নাম, এরও নাম শ্রুতি পূর্ব শব্দ। দেখো, শ্রুতি পূর্ব শব্দ। আর এরই নাম ইনফ্রাসাউন্ড। ওকে, তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। আর এর সাথে শিখতে হবে, যেমন 20 হার্টজের কম্পাঙ্কের থেকেও কম কম্পাঙ্কের শব্দ সৃষ্টি হয় ভূমিকম্প যখন হয়, তখন শব্দ সৃষ্টি হয়, বাট সেই শব্দের কম্পাঙ্ক থাকে 20 হার্টজের থেকেও কম, তাই সেটাকে আমরা শুনতে পাই না। তারপরে হাতিরা কিন্তু একটি হাতি আরেকটা হাতির সাথে যোগাযোগ রক্ষা করে এই 20 হার্টজের থেকেও কম কম্পাঙ্কের শব্দ দিয়ে, তাই আমরা বলতে পারি যে এটাও আমরা শুনতে পাই না। আবার যে সকল শব্দের, এভাবে লিখছি, কিছু কিছু শব্দ আছে যাদের কম্পাঙ্ক 20,000 হার্টজের থেকেও বেশি, 20,000 হার্টজের থেকেও বেশি।
তাহলে 20 হার্টজের থেকে কমদের বলা হয় শব্দেতর, অবিশ্রুতি এবং শ্রুতিপূর্ব শব্দ। আর 20,000 হার্টজের থেকে বেশি শব্দগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি শব্দোত্তর। এর নাম শব্দোত্তর। দেখো শব্দ যোগ উত্তর আছে, শব্দোত্তর শব্দ তরঙ্গ। এরই অপর নাম বা আমরা বলতে পারি শ্রবণোত্তর, মানে শ্রবণের বাইরে চলে গেছে, শ্রবণ যোগ উত্তর, শ্রবণোত্তর শব্দ তরঙ্গ। বা এরই নাম শব্দোত্তর, শ্রবণোত্তর। এখানে আছে শ্রুতি পূর্ব, এটাকে আমরা বলবো শ্রুতি পশ্চিম, না এটা শ্রুতি উত্তর, এটার নাম শ্রুতি উত্তর শব্দ তরঙ্গ, শ্রুতি উত্তর শব্দ তরঙ্গ। এবং মনে রাখবা, আর এটাকে আমরা ইংলিশে বলি ইউএল, আলট্রা, দেখো আলট্রাসাউন্ড, আলট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দ তরঙ্গ। বা আমরা আরো নাম বলতে পারি, বা এ সুপারসনিক, দেখো সাউন্ড, সুপারসনিক সাউন্ড, আল্ট্রাসাউন্ড বা সুপারসনিক সাউন্ড। তো আমরা শিখলাম বেশ কিছু एग्जांपल, এগুলো। তাহলে শব্দেতর শব্দ কাকে বলে? বলবা যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের থেকে কম তাদেরকে বলে শব্দেতর শব্দ। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজ থেকে বেশি তাদেরকে বলা হয় শব্দোত্তর শব্দ তরঙ্গ। তাহলে আল্ট্রাসনিক, আল্ট্রাসাউন্ড যেহেতু এটা, তাই আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কোন শব্দ তরঙ্গ ব্যবহার করে কাজ করি? এই শব্দোত্তর শব্দ তরঙ্গ বা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে কাজ করি। এখন আমরা শব্দের এই আল্ট্রাসাউন্ডের এই শব্দোত্তর শব্দ তরঙ্গের দুইটা ব্যবহার তোমার বই আছে, সেটা শিখতে হবে। তাহলে আশা করি এইটুকু নোট করে ফেলেছো। এখন শিখতে যাচ্ছ যে শব্দোত্তর শব্দ তরঙ্গের ব্যবহার, তরঙ্গের ব্যবহার। এবং তোমার বইয়ে দুটি ব্যবহার আছে। এক নম্বর ব্যবহার আছে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, এটার একটা ব্যবহার আছে। আরেকটা আছে যে আল্ট্রাসাউন্ড, মানে আল্ট্রাসাউন্ড ক্লিনার, এটা একটা আছে। তো দেখি ত্রিমাত্রিক সিসমিক সার্ভেটা কি। এটা অ্যাকচুয়ালি অনুসন্ধান কাজের একটা সার্ভে, যে মাটির অনেক নিচে কোথায় খনি আছে তেলের, কোথায় গ্যাসের খনি আছে, এইগুলো আসলে বের করার জন্য এই ত্রিমাত্রিক সিসমিক সার্ভে করা হয়। এর জন্য কি করা হয় দেখো, মাটির এগুলো বিভিন্ন স্তর, না মাটির বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তর থাকে, মাটির বিভিন্ন স্তর আছে। এর মাটির এই জায়গায় একটু খোঁড়া হয়, একটু গর্ত করা হয়, গর্ত করে এই জায়গায় একটা সাউন্ড প্রোডাকশন, বিস্ফোরণ করা হয়। এখানে কি করা হলো? বিস্ফোরণ, বিস্ফোরণ করা হয়। তো এখানে বিস্ফোরণ করলে যে শব্দ তৈরি হয়, সেই শব্দ তো চারিদিকে যায়, কিছু উপরে যায়, নিচে যায়। এই দেখো কিছু শব্দ মাটির এইভাবে নিচে চলে আসছে, এবং প্রত্যেকটা স্তরে স্তরে শব্দ প্রতিফলিত হয়ে উপরে ফিরে যাচ্ছে। এবং এই উপরে এই জায়গায় মাটির এখানে আরেকটা যন্ত্র থাকে যার নাম জিওফোন, জিওফোন নামক রিসিভার থাকে, আর CEIVER। আচ্ছা, জিওফোন নামক রিসিভার থাকে। এখন এই বিস্ফোরণের যে শব্দটা, এই শব্দটা মাটির এখানে আসলো, সে প্রতিফলিত হয়ে এভাবে জিওফোনে চলে যায়। আর জিওফোন রিসিভার এই প্রতিফলিত শব্দ তরঙ্গকে গ্রহণ করে সেই শব্দটাকে নিয়ে বিশ্লেষণ করে কম্পিউটারের স্ক্রিনে একটা ছবি তৈরি করে। এবং ছবিটা তাহলে কার? শব্দটা প্রতিফলিত আসছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, এখান থেকে ছবি যায়। তাহলে আমরা কি বলতে পারি? আর বিস্ফোরণটা মাটির নিচে হওয়ার কারণ শব্দটা যাতে মাটির ভিতরে বেশি যায়, ওকে, আবার পরিবেশে যাতে ছড়িয়ে না যায়, বেশি সমস্যা না হয় পরিবেশে। তাহলে আমরা বলতে পারি ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে মাটির নিচে একটি স্থানে বিস্ফোরণ করা হয় বা একটি গর্তে বিস্ফোরণ করা হয়, ফলে যে শব্দ উৎপন্ন হয় সেটা মাটির বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। মাটির বিভিন্ন স্তরে তা প্রতিফলিত হয়ে আবার উপরে ফিরে আসে, এবং উপরে একটি স্থানে জিওফোন নামক একটি রিসিভার রাখা হয়। এই গ্রাহক যন্ত্রে এই প্রতিফলিত শব্দ তরঙ্গগুলো গৃহীত হয়, এবং গৃহীত শব্দ তরঙ্গগুলোকে বিশ্লেষণের মাধ্যমে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়, এবং সেই ছবির মাধ্যমে মাটির বিভিন্ন স্থানে কোথায় কি আছে স্পষ্ট ধারণা পাওয়া যায়। ক্লিয়ার না? তো এখান থেকে শব্দ তো বিভিন্ন জায়গায় যায়, এগুলো যাবে, এই যাবে জিওফোনে। কি সবগুলো যে জিওফোনে যাবে এমন কোনো কথা নেই।
এখানকার শব্দ এখানে গেল, তাহলে বিভিন্ন জায়গায় আঘাত করে শব্দ কি করছে, এই জিওফোনে যাচ্ছে বা বাইরে যাচ্ছে। যেগুলো জিওফোনে যাচ্ছে সেগুলোই আমরা গ্রহণ করে বিশ্লেষণ করে ছবি তৈরি করছি এবং সেটা দেখছি মাটির কোথায় কি আছে। মনে করো মাটির এই স্তরে খনি আছে। এখন তেলের খনি থাকলেই যে তেল উঠানো যাবে এমন তো কথা নেই। তেল উঠাতে যে খরচ হবে, তেল বিক্রি করে দেখা যাচ্ছে তার থেকে কম টাকা পাওয়া যাবে, তাহলে তো লস। তাই যখন তুমি ত্রিমাত্রিক ছবিতে দেখছো এই জায়গায় একটা তেলের খনি আছে, তখন বিজ্ঞানীরা চিন্তা করে আসলে তেলটা ওঠানো যাবে কিনা। কিভাবে দেখো, সে কি করলো, এই বিস্ফোরণ যে কোন জায়গায় হচ্ছে সেটা তো তার জানা আছে, আবার জিওফোনটা যে কোথায় রাখা আছে তাও জানা আছে। তাহলে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব তোমার জানা, যেহেতু এইটুকুর মধ্যবর্তী দূরত্ব জানা, আবার শব্দ এখান থেকে গেল আবার আসলো, কত সময় লাগলো শব্দে সেটাও জানা। তাহলে এই দূরত্বটা আর শব্দের যাইতে আসতে কত সময় লাগে সেই দূরত্বটা যদি জানা থাকে, তার মানে তুমি এখান থেকে এর গভীরতাটাও বের করা সম্ভব হয়ে থাকে। মনে থাকবে? তাহলে অ্যাকচুয়ালি শব্দ এখান থেকে কতটুকু দূরত্ব গেল আমরা জানি, কিন্তু s সমান সমান vt, জানি না বলো? এখান থেকে এটুকু দূরত্ব s সমান vt, v মানে শব্দের বেগ আর যাইতে সময় লাগে টাইম, এর দ্বারা এই দূরত্ব পাচ্ছ। আবার এখান থেকে এই দূরত্ব পাচ্ছ, মানে শব্দের বেগ জানা থাকলে কত দূরত্ব লাগে জান পাচ্ছ, এই সময়ও পাচ্ছ, এই সময়ও পাচ্ছ, এখানকার দূরত্বও পাচ্ছ, এখানকার দূরত্বও পাচ্ছ। তাহলে এখানে একটা ত্রিভুজের মতো কাজ করছে। এই ত্রিভুজের উপরে বাহুটার মান জানা, কারণ এই দূরত্ব তুমি দেখে নিতে পারো। তাহলে শুধু এই গভীরতা বের করতে হবে, এবং গভীরতা বের করার মাধ্যমে বোঝা যায় আসলে ওই খনি থেকে কোনো কিছু উত্তোলন করলে লাভ হবে নাকি হবে না। আশা করি বুঝতে। তাহলে আমরা ত্রিমাত্রিক সিসমিক সার্ভে সম্পর্কে আরেকবার বলবো যে ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে মাটির কোন স্থান মাটির অভ্যন্তরে কোথাও তেলের খনি বা গ্যাসের খনি বা প্রাকৃতিক সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করার জন্য পরীক্ষাটি করা হয়। এই সার্ভেতে একটি স্থানে গর্ত করে সেখানে বিস্ফোরণ করা হয় এবং বিস্ফোরণ থেকে প্রাপ্ত সৃষ্ট শব্দ মাটির বিভিন্ন স্তরে স্তরে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে এবং মাটির এক স্থানে উপরে এক স্থানে জিওফোন নামক একটি রিসিভার থাকে এবং সেই রিসিভার কর্তৃক এই শব্দগুলো কি হয়, গৃহীত হয় এবং প্রতিফলিত শব্দ তরঙ্গগুলো বিশ্লেষণ করে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। ফলে মাটির বিভিন্ন স্থানে কোথায় কি আছে তা জানা যায়। আবার যেহেতু বিস্ফোরণের স্থান এবং জিওফোনের স্থানের দূরত্ব আমাদের জানা থাকে, আবার বিস্ফোরণ থেকে শব্দ আবার উপরে ফিরে আসতে কত সময় লাগে সেটাও জানা থাকে, তাই এর আলোকে এই ত্রিমাত্রিক ছবি কোথায় তৈরি হয়েছে উপর থেকে তার নিচের গভীরতাও পর্যবেক্ষণ করা যায়। আশা করি বুঝেছো। এরপরে আমরা জানছি তাহলে এরপরের কথা কি, ত্রিমাত্রিক সিসমিক সার্ভের পর আচ্ছা শব্দ তরঙ্গ এটা না, এটা অ্যাকচুয়ালি বলা যায় শুধু শব্দ তরঙ্গের ব্যবহার। এটা কারণ এমন না যে শব্দটা শুনতে পাওনি, শুনতেও পাওয়া যায়। তাহলে এবার আসছে 2 নম্বর হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনার। আল্ট্রাসাউন্ড ক্লিনার। তাহলে এবার পয়েন্টের নাম আল্ট্রাসাউন্ড ক্লিনার। তোমার পাত্র মনে করো একটা আছে কাছে এবং এই পাত্রে ছোট্ট একটা তোমার কলমের লিপ, তোমার কলমের যে পেন আছে এই পেনটার কথা বলি, এই পেনের যে উপরে লিপটা আছে ওই লিপটার ছিদ্রটা কত হবে, একদম চিকন। এরকম অনেক মেশিনারি আছে অনেক বড় বড় যেগুলোর এরকম চিকন চিকন ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় মেশিনটা অচল হয়ে যায়, তাহলে মেশিনটার দাম 1 কোটি 2 কোটি টাকা। তাহলে সামান্য একটা ক্লিন করার জন্য একটা ময়লা বা একটা রাস্ট জমে নষ্ট হয়ে যেতে পারে। তাই এই সূক্ষ্ম বা ছোট ছোট সূক্ষ্ম মেশিনারি এই এর ভিতরে আবার তুমি একটা কিছু দিয়ে ঢুকাবা সেটাও কিন্তু কঠিন। তাই এই সব ছোট ছোট মেশিনারি যেমন এরকম যদি কোনো পাইপলাইন থাকে বা কোনো সূক্ষ্ম যন্ত্রাদি থাকে সেইগুলোর ভিতরে ময়লা জমে গেলে তাদেরকে একটা পাত্রে নিয়ে এই পাত্রের ভিতরে একটা শব্দোত্তর শব্দ সৃষ্টি করা হয়, মানে একটা আল্ট্রাসাউন্ড সৃষ্টি করা হয়। এত জোরে শব্দটা হয় যে কম্পনের ফলে আমরা এই ভিতরে ময়লাগুলো সব বের হয়ে যায়। তোমার বিশ্বাস হচ্ছে না? কয়েকদিন আগেই তো দেখলে যে বৈরুতে কি হলো, একটা ভয়াবহ বিস্ফোরণ হলো না? এর ফলে অনেক দূরে 1-2 কিলোমিটার দূরেও রুমের কাঁচগুলো ভেঙে চলে গেছে। কেন? কারণ ওই যে শব্দ তরঙ্গ যেটা গেছে এত শক্তিশালী ছিল যে সবকিছুগুলাই নিয়ে চলে গেছে।
তো এরকম এখানে শব্দোত্তর শব্দ তরঙ্গ সৃষ্টি করে বিভিন্ন যন্ত্রপাতির ভিতরে এই ছোট ছোট ছিদ্রের ভিতরে ময়লাগুলো দূর করে ফেলা হয়। তাহলে এভাবে একটা শব্দোত্তর শব্দ তরঙ্গ বা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে যে মেশিন তৈরি করা হচ্ছে বা কোনো কিছু ক্লিন করা হচ্ছে, সেই ক্লিনারটার নামই আল্ট্রাসাউন্ড ক্লিনার। শুধু এগুলো রিডিং পড়বা, মোটামুটি বুঝতে পারবা। এখন আমরা যাচ্ছি সুরযুক্ত শব্দ। কিসে? সুরযুক্ত শব্দতে। দেখো সুরযুক্ত শব্দে কি বুঝতে পারো। এখন সুরযুক্ত শব্দ সম্পর্কে একটু দেখি। মনে করো তোমার স্কুলে তুমি গেছো এবং অ্যাসেম্বলির সময় তোমাদের প্রায় 300 জন ছেলে মেয়ে লাইন দিয়ে দাঁড়ায় আছে বিভিন্ন লাইনে। তো এখন তোমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত পাঠ করছো। হঠাৎ করে যখন জাতীয় সঙ্গীত পাঠ করা হয় তখন কিন্তু সবাই একই সাথে একই কথা বলে, অর্থাৎ সবাই কিন্তু একটা সুর দিয়ে একটা গান গায়। তো এটাকে আমরা বলতে পারি, তোমরা যখন কথা বলো এই 300 জন ছেলে মেয়ে 300 জন প্রত্যেকে কিন্তু একটা শব্দের উৎস, এবং বিভিন্ন উৎসগুলো থেকে 300টা উৎস থেকেই একই মানে নিয়মিত এবং পর্যাবৃত্ত শব্দ সৃষ্টি হচ্ছে। আর তোমাদের সবার এই নিয়মিত আর পর্যাবৃত্ত শব্দগুলোকে যোগ করলে যে সুরেলা আওয়াজ তৈরি হচ্ছে তারই নাম সুরযুক্ত শব্দ। তাই সুরযুক্ত শব্দের সংজ্ঞা তোমরা লিখে নিতে পারো। কি লিখবা এখানে? সুরযুক্ত শব্দের সংজ্ঞায় লিখবা বিভিন্ন উৎস থেকে সৃষ্ট নিয়মিত ও পর্যাবৃত্ত শব্দ তরঙ্গের সমন্বয়ে যে সুরেলা শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় সুরযুক্ত শব্দ। ওকে, আশা করি লিখেছো। এখন এই সুরযুক্ত শব্দের থেকেও বেশি ইম্পর্টেন্ট সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। দেখো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তো মনে রাখো সুরযুক্ত শব্দের কয়টা বৈশিষ্ট্য আছে? 3টা। কয়টা? 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্যটার নাম হচ্ছে শব্দের, দেখো শব্দের তীব্রতা। 2 নম্বর বা এরই নাম শব্দের প্রাবল্য। তীব্রতাকে আমরা প্রাবল্য বলি। আর 2 নম্বরটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। দেখো তীক্ষ্ণতা, বা এটাকে আমরা বলবো পিচ। শব্দের তীক্ষ্ণতা বা পিচ। আর লাস্টেরটার নাম হচ্ছে গুণ, অবলিক জাতি, অবলিক টিম্বার। তাহলে নামগুলো কেমন অদ্ভুত না? তাহলে শব্দের সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কিন্তু 3টা। একটা হচ্ছে শব্দের তীব্রতা বা প্রাবল্য, 2 নম্বর শব্দের তীক্ষ্ণতা বা পিচ, 3 নম্বর হচ্ছে গুণ বা জাতি বা টিম্বার। এখন প্রথমত আমরা আসতে চাই শব্দের তীব্রতা নিয়ে। প্রথমে শিখতে চাই শব্দের তীব্রতা, এবং এটা পরীক্ষায় খুব বেশি দেয়, শব্দের তীব্রতা অথবা শব্দের প্রাবল্য কি। তো এখানে নরমালি বোঝাতে গেলে বোঝাবো, যখন একটা শব্দ তরঙ্গ চলে যাচ্ছে, অলরেডি তোমার শেখা হয়েছে